নমস্কার সকলকে। আমি অর্কপ্রভ। অর্কটক সেভেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে আবারও চলে এসেছি। অনেক মারাই প্রেগনেন্সি পরে তাদের মনের মধ্যে চাপা দুঃখ কষ্ট হয়, কিন্তু কারণটা কি সেটা কিন্তু আমরা জানি না। সেই ব্যাপারেই আজকে আমরা জানবো। সেই ব্যাপারে আমাদের সঙ্গে আজকে আছেন বলারি দাশগুপ্ত ম্যাডাম। ম্যাডাম, প্রথমে আমি জানবো পোস্টপার্টাম ডিপ্রেশনটা আপনার কি? পোস্টমর্টম ডিপ্রেশন কিংবা প্রসবোত্তর বিষণ্ণতা, যেটাকে আমরা বাংলায় বলি, যে একজন মা যখন বাচ্চা প্রসব করেন এবং সেই প্রসবের পরে পোস্টপার্টাম কিংবা পোস্ট ন্যাটাল যেটাকে আমরা বলি, তারপরে একটা ডিপ্রেশন অনেক মায়েদের ক্ষেত্রে চলে আসে, আবার অনেক মায়েদের ক্ষেত্রে আসে না। কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখি মায়েদের ক্ষেত্রে আসে। কেন আসে? সে একটা 9 মাস একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছিল, একটা সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছিল। তারপরে যখন তার ডেলিভারি হলো এবং যেই নবজাতক কিংবা নবজাতিকা যিনি আমাদের বাড়িতে আসছেন, তাকে নিয়ে পরিবার এতটাই ব্যস্ত থাকে এবং তার উপরে যতটা ফোকাস করে, তখন হয়ে যায় যে মা হয়ে যায় একটু মা ডাইভার্ট হয়ে যায়। তখন মায়েরও একটা যে মন, মায়ের শরীর, মানসিক যেই চাহিদাগুলো থাকে এবং প্রচণ্ডভাবে মাকে রেস্ট নেওয়া, মায়ের আহ, মানে রেগুলার যে কি কি খাবে সে, এবং আরেকটা হচ্ছে তার লাইফস্টাইল। সে একরকম একটা লাইফস্টাইলের সাথে যাচ্ছিল, হঠাৎ করে তার একটা লাইফস্টাইলের মধ্যে চেঞ্জেস আসবে, তাকে রাত জাগতে হবে। এবং সব থেকে যেটা একটা কথা, বাচ্চা যে সিস্টেমে চলবে, বাচ্চা যে সাইকেলে চলবে, মাকে কিন্তু সেই সাইকেলকে অ্যাডপ্ট করতে হবে। বাচ্চা কিন্তু মায়ের সাইকেল অ্যাডপ্ট করবে না। মাকে এবং পরিবারকে, পরিবারের অন্যান্য মেম্বার্সদেরকে, তাদেরকে কিন্তু বাচ্চার সাইকেলকে অ্যাডপ্ট করতে হবে। সেই সময় অনেক সময় মাদের যেটা হয় যে একটা ডিপ্রেশন তাদের মধ্যে, ফ্রাস্ট্রেশন কাজ করে। যে প্রথমত একটা হয় যে আমাকে কেউ অ্যাটেনশন দিচ্ছে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাকে মানে প্রেগনেন্সি আনতে গেলে কিংবা আমি কনসিভ করলাম, অনেক ক্ষেত্রেই অনেক মাদেরকে বাধ্য হয়ে চাকরি ছাড়তে হয়, যেটা মোস্ট ইম্পর্টেন্ট নাওয়া ডেজ। যেইভাবে আমাদের যে স্ট্যান্ডার্ড অফ লিভিং কিংবা আমাদের যে এত কস্টলি সোসাইটির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, দ্রব্যমূল্য যেই জায়গায় গেছে, সেখানে অনেক কোম্পানি আছে, অনেক ইনস্টিটিউট আছে, অনেক অফিস আছে, তারা কিন্তু সবসময় 6 মাস যে কিংবা 9 মান্থস যে মেটার্নিটি লিভ উইথ পে, সেসব ক্ষেত্রে কিন্তু অনেক মায়েরা পায় না। সেই ক্ষেত্রে অনেক মায়েদেরকে বাধ্য হয় পরিস্থিতির কাছে শিকার হয়ে সেই সময় তাকে চাকরি ছাড়তে হয়। তার মানে কি, আমি যে হাতে অর্থনৈতিক স্বাধীনতাটা আমার ছিল, সেই সময় থেকে আমার সেই অর্থনৈতিক স্বাধীনতাটা বন্ধ। এটা তো একটা পার্ট গেল। তারপরে যেটা হলো যে আগে যেইভাবে আমি কাজ করতে পারতাম, বর্তমানে কিন্তু আমার যে সি সেকশন বলুন কিংবা নর্মাল ডেলিভারি বলুন, হট করে এসে যে কাজ করা, নার্সিংহোম থেকে এসে যে কাজ করা, কিংবা তার যে রেস্ট নেওয়া, তার যে ডেলি ও কি খেতে ভালোবাসে, তার মধ্যে অনেক কিছু চেঞ্জেস হয় বলেই এটাকে বলা হয় পোস্টমর্টম ডিপ্রেশন কিংবা প্রসবোত্তর বিষণ্ণতা। আবার এটাকে অনেকে অনেকভাবে ওই খুব অ্যাকিউট ডিপ্রেশন হিসাবেও বলে যে আমার মধ্যে ডিপ্রেশন এসে গেছে। আবার অনেকে এক্সপেক্ট করে যে আমি ছেলে চেয়েছিলাম, আমার মেয়ে হলো, আমি মেয়ে চেয়েছিলাম, আমার ছেলে হলো, হাজবেন্ড আমাকে অ্যাটেনশন দিচ্ছে না। এবং অদ্ভুত যেটা হচ্ছে যে এই যে সারা রাত বাচ্চার জন্য জেগে, কারণ তাকে দেখুন, সবাই যে আয়া রাখতে পারে, সবাই যে না কেয়ার গিভার রাখবে, তার কোনো মানে নেই। মা যখন ছুটি নিচ্ছে, সে হয়তো 9 মাসের একটা মেটার্নিটি লিভে আছে। রিসেন্টলি আমি অনেকগুলো বাচ্চা ভিজিট করেছি, সেখানে আমি দেখেছি দিদা এসে অনেকটা করছে, মায়ের মা এসে অনেকটা করছে। সে হয়তো 9 মাসের ছুটিতে আছে, কিন্তু 9 মাসের ছুটিতে থাকলেও তো তাকে তো বাচ্চার জন্য অনেকটা টাইম বার করতে হচ্ছে। অনেক মায়েরা 9 মাসের ছুটি পায় না। সে হয়তো আগে প্রেগনেন্সিতে হয়তো কিছু প্রবলেম ছিল বলে তার অ্যাজ পার ডক্টর অ্যাডভাইস তাকে আগে রেস্ট নিতে হয়েছে, ছুটিতে গেছে, সেই জন্য সে 9 মাসের ছুটি পাচ্ছে না। রিসেন্টলি আমি আমার একজন নার্সকে মিট করেছি, সে বাচ্চা ডেলিভারি হওয়ার আগে ছুটি পেয়েছে বলে সে পুরোটা সে পাচ্ছে না। কারণ আমি তো অনেকগুলো কেস ঘাটি, আমি দেখেছি অনেক ক্ষেত্রে মায়েরা ছুটি পায় না বলে ওয়ার্ক ফ্রম হোম করতে হচ্ছে। এবং ওয়ার্ক ফ্রম হোমে যেটা হয়, আইটি সেক্টরে বিভিন্ন রকম শিডিউলে কাজ হয়। তখন বাচ্চাকে
যদি বাচ্চা যদি ফুল ব্রেস্ট ফিডের উপরে থাকে, ফুল বেস্ট মিল্কের উপরে থাকে, ব্রেস্ট ফিডিং এর উপরে থাকে, তাহলে তো মাকে সেইভাবে অ্যাটেনশন দিতেই হবে। আর এইসব জিনিস আমি প্রচুর লাইফে ফেস করেছি। তো সেই কারণে অটোমেটিক্যালি একটা ডিপ্রেশন চলে আসে, কিন্তু এটা আসা উচিত নয়। আমি এই কারণে সবাইকেই সাজেস্ট করি এবং কাউন্সিলিংয়েও আমি আমার পেশেন্টদেরকে বলি, যখন এই ব্যাপারগুলো চলে আসছে, ফুল প্রেগনেন্সি পিরিয়ডটা যদি মা খুব পজিটিভ থাকে এবং পোস্টপার্টাম কিংবা এই যে পোস্ট ন্যাটালে যেটাকে আমরা বলি, যে বাচ্চা ডেলিভারি হওয়ার পরেও যদি মাকে খুব পজিটিভভাবে রাখা হয়, তাহলে কিন্তু যে বাচ্চাও খুব পজিটিভ থাকে, বাচ্চা মেন্টালি হেলদি থাকবে, বাচ্চা সোশ্যালি হেলদি থাকবে, বাচ্চার ওভার হোল ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট খুব ভালোভাবে হবে। সেই জন্য আমরা চেষ্টা করি সাপোর্ট দেওয়ার, যে সে যেন ফুল মানে পরিবার তাকে প্রচন্ডভাবে সাপোর্ট দেয়। অনেক মেয়েরা আমাদের ক্ষেত্রে এসে বলে, শ্বশুর বাড়ির থেকে সেইভাবে সাপোর্ট পাচ্ছি না, কিন্তু মায়ের কাছে গেলে একটা রেস্ট পাচ্ছি। ন্যাচারালি আমার 26 বছরে বিয়ে হয়ে আসে, ন্যাচারালি আমি যদি 28 বছরে মা হই কি 29 বছরে মা হই, 26 বছর ধরে আমার মা আমার যেই নেচারটা জানে, মাই বায়োলজিক্যাল মাদার, অবভিয়াসলি আমার মাদার ইন ল কিংবা শাশুড়ি সে না জানবে না, তাকে জানতে বুঝতেও মেয়েটিকে অনেক সময় দিতে হবে। সেই জন্য তোমরা যখন নবজাতক কিংবা জাতিকাকে অ্যাকসেপ্ট করছো মনে প্রাণে, ভীষণ মানে এখনকার দিনে তো মেয়ে হলে আবার আলাদা রকম ভাবে রিচুয়ালস পালন করা হচ্ছে, খুব হইচই অনেক কিছু আজকাল সোসাইটিতে ট্রেন্ড এসে গেছে সমাজে। কিন্তু তুমি যখন তাকেও নিয়ে আসছো, তুমি তখন যে মা, যে মেন ক্যারেক্টার, বাবা তো আছেই, বাবা তো ভয়ঙ্করভাবে সাপোর্ট দিচ্ছেন, ফিনান্সিয়াল সাপোর্ট দিচ্ছে, তারও রাতের ঘুম চলে যাচ্ছে, এবং ফাদার্সদেরও অফিস থেকে নানা রকম আজকাল অ্যাজ এ পেরেন্ট তাদের কিছু ছুটিও তারা পাচ্ছে, কিন্তু তারা হয়তো 45 ডেজের এরকম একটা ছুটি পায়, কোনো কোনো অফিসে তাকে হয়তো 30 ডেজ কি 25 ডেজের ছুটি দেয়। কিন্তু এই যে মায়ের উপর দিয়ে যে ধকলটা যাচ্ছে, তার একটা এরপরে তারপরে ব্লিডিং তাদের শুরু হবে, তাদের ব্রেস্ট ফিড করাতে হবে। কনসেন্ট্রেশন ছাড়া ব্রেস্ট ফিড যদি না হয়, মানে মিল্ক যদি ফর্ম না করে, তাহলে বাচ্চা দুধ পাবে না। তার জন্য তাহলে তাকে ফর্মুলা মিল্কের উপরে ডিপেন্ড করতে হবে। মা যদি ডিপ্রেস থাকে, খুশি মনে বাচ্চার দিকে অ্যাটেনশন দিতে পারবে না, সেই একটা এফেক্ট বাচ্চার সাথে হয়। কেননা মা যা খাচ্ছে সেটাই দুধটা ফর্ম হয়ে বাচ্চার কাছে যাচ্ছে। সুতরাং আমরা সবসময়তে বলি যে বাচ্চা হবার পরও তোমার যেই পরিস্থিতি আসুক না কেন, চেষ্টা করো এবং ফ্যামিলির প্রচণ্ডভাবে, ফ্যামিলি এবং সোসাইটি এবং ওর বন্ধু বান্ধব প্রচণ্ডভাবে একটা পজিটিভ এনভায়রনমেন্ট, পজিটিভ ভাইবস, পজিটিভ সাপোর্ট না হলে সেই মা কিন্তু মানে মানে নিউলি মাদার যাকে আমরা বলি, সে কিন্তু খুব তাড়াতাড়ি ডিপ্রেশনের শিকার হতে পারে। অবশ্যই আমরা চেষ্টা করি তাদেরকে সেই সমস্যা থেকে বার করার। হাজবেন্ড কি আপনার মানে মানে রোল আপনার সেখানে মানে প্লে করে? দেখুন, এখানে তো একটা বিশাল মানে ক্যারেক্টার রোল প্লে করছে বাবা, নতুন নতুন পিতৃত্ব, ফাদারহুড। তো বাবার যেটা হচ্ছে, সে যেরকম তার নিজের নতুন নবজাতক জাতিকা কিংবা ছেলে কিংবা মেয়ে যেই হয়েছে নতুন সন্তানকে, ঠিক আছে, তাকেও যেরকম ভাবে প্রচন্ড ভালোবাসা, প্রচন্ড অ্যাটেনশন দেয়া, এবং তার যে একটা অনেক দিনের আকাঙ্ক্ষা আশা ছিল তাকেও যেরকম দিচ্ছে, কিন্তু সেইভাবে তার স্ত্রীকেও সেইভাবে সাপোর্ট দিতে হয়। যেরকম আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, দীর্ঘ 15 বছর আমি মেরিটাইম ইন্ডাস্ট্রিতে আমি পড়াচ্ছি। আমি আমার ছেলেদের কাছে পড়াতে গিয়ে যেই আহ, অভিজ্ঞতাগুলোর সাথে আমি এক্সপেরিয়েন্সড হয়েছি, আমাদের প্রচুর চিফ অফিসার, আমাদের প্রচুর ক্যাপ্টেন, চিফ অফিসার, আমাদের প্রচুর স্টুডেন্ট, তারা কিন্তু ওই মোমেন্ট, যে স্পেশাল মোমেন্ট বাচ্চা হচ্ছে, এগুলো তো বারবার জীবনে ফিরে আসে না, ওখানে কিন্তু তারা একটা ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে পারে না। কারণ আপনি জানেন সেলিং এটা একটা ডিফিকাল্ট ব্যাপার, খুব সহজ নয়, সবাই সেল করতে পারে না। রিলিভারের জন্য ওয়েট করছে, রিলিভার আসছে না, এবং আমার ডেলিভারি কিন্তু আমার হাজবেন্ডের জন্য ওয়েট থাকবে না। আমার বাচ্চার মুভমেন্ট, আমার বাচ্চার ডেভেলপমেন্ট, ডক্টরের ডেট, সবকিছুর উপরে মাদার কন্ডিশন, ঠিক আছে, বেবি ফিটাসের কি সিচুয়েশন আছে, সবকিছু ডিপেন্ড করে। আমার ধরুন 22 তারিখে আমার ওটি হওয়ার কথা, আমার হাজবেন্ড 20 তারিখে আসবেন, হঠাৎ করে আমার প্রিপন্ড হলো এবং আমার 15 তারিখে ডেলিভারি হয়ে গেল, তাহলে বাবা সেই সময়টা থাকতে পারলো না। কিন্তু এবারে আমাদের ছেলেরা কি করছে, অনেক ক্ষেত্রেই আমি আমার স্টুডেন্টদের দেখছি, তারা সেলিং ছেড়ে, তখন তারা সেল আউট করছে, করে ওরা সাইন অফ করে ওরা 6 মাসের জন্য, দীর্ঘ 8 মাসের জন্য বাড়িতে আসছে। কি না,
ওই মুহূর্তটা, বাচ্চা তো হয়ে গেল, ওই সময়তে শ্বশুর আছে, শাশুড়ি আছে, মা বাবা, দাদা দিদি, বৌদি, কাকা, প্রচুর আপনি ফ্যামিলির লোক পেয়ে যাবেন, দরকার বলে ফ্রেন্ডরা এসে সাপোর্ট দিচ্ছে। এখন তো সি সেকশনে আপনার 2.5 থেকে 3 দিন কি ম্যাক্সিমাম 4 দিন, ক্রিটিক্যাল কেস হলে 7 দিনের ব্যাপার। সেটা যদি একবার ওভারকাম করে বাচ্চা নিয়ে মা বাড়িতে চলে আসতে পারে, এরপরে মেন সাপোর্টটা দরকার হচ্ছে ফিনান্সিয়াল সাপোর্ট। নাম্বার 1, যদি মাকে চাকরি ছেড়ে দিতে হয় কিংবা মা কিছু না করে, নাম্বার 2 মোস্ট ইম্পর্টেন্ট, মেন্টাল সাপোর্ট। এই যে সি সেকশনে যতই আমরা বলি আজকাল স্টিচ করে না, ওটাকেও একটা অন্যরকম ভাবে নিউ টেকনোলজি থেকে ওটাকে পেস্টিং করছে, কিন্তু ওই যে পেন, ওই যে 7 লেয়ার কেটে বাচ্চাকে বার করে আনা, তার সেই হিলিং ভ্যাপটা, খালি কিন্তু মলম আর মেডিসিন খেলেই কিন্তু হিলিং হয় না। প্রচুর মেন্টাল পজিটিভ সাপোর্ট, হাজবেন্ডের প্রচুর সাপোর্ট না পেলে একটা মা কিন্তু তাড়াতাড়ি ওভারকাম করতে পারে না। সেখানে কিন্তু কথায় কথায় তখন স্ত্রীকে শোনালে হবে না যে তুমি এটা কেন খরচা করছো, তুমি আজকে পার্লারে কেন যাচ্ছ, আমি হেল্পিং হ্যান্ড রাখতে পারবো না। সেই জন্য এখনকার দিনে আমরা সবসময়তেই কাপলদেরকে সাজেস্ট করি, যারা মানে পেরেন্ট হতে চান, ঠিক আছে, তাদেরকে সবসময় আমরা সাজেস্ট করি, অ্যাটলিস্ট আমি তো সাজেস্ট করি, ইফ ইউ আর নট রেডি ফর ফিনান্সিয়ালি, মেন্টালি, ফিজিক্যালি এবং বায়োলজিক্যালি, আপনারা সব দিক দিয়ে যদি আপনারা রেডি না থাকেন, তাহলে ঝট করে উইদাউট প্ল্যানিং একটা বাচ্চা এনে সেটা কিন্তু পরে বাচ্চার উপরে মেন্টাল প্রেশার ক্রিয়েট করা আর ওয়াইফের উপরে প্রেশার ক্রিয়েট করবেন না। সেই জন্য আমরা সবসময়তেই বলি যে একটা প্রপার প্ল্যানিং করে সুস্থভাবে পজিটিভ ওয়েতে আপনারা নিয়ে আসুন, সবকিছু প্ল্যানিং করে আনুন, তাহলে দেখবেন ওই এক্সট্রা প্রেশারটা যেটা পড়ে ইউ ক্যান হ্যান্ডেল। সেখানে হাজবেন্ডের সাপোর্ট প্রচন্ড ভাবে দরকার। যে পোস্টপার্টাম যে বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলছি, ওয়াইফকে প্রচন্ড ভাবে হাজবেন্ড সাপোর্ট দিতে হবে। আজকে ওয়াইফের লাইকিং ডিসলাইকিং, ও কি চায় না চায়, এগুলো যদি হাজবেন্ড না বোঝে, তাহলে ও কার কাছে যাবে? মানে ফ্যামিলি সাপোর্ট মানে কতটা মানে ইম্পর্টেন্ট? আমি তো আগেই বললাম যে হাজবেন্ড যেরকম আছে ফ্যামিলিকেও বুঝতে হবে। করবো, আমার এই সময় আমার মাকে দরকার, হ্যাঁ আমি আমার মায়ের কাছে আমার বাচ্চাকে রেখে আমি একটু বাইরে গিয়ে একটা কাজ করতে পারি, আমি একটা জব জন্য অ্যাপ্লাই করতে পারি, আমার হয়তো পড়াশোনাটা শেষ হয়নি, আমি করতে পারি। কিন্তু অনেক ক্ষেত্রে হয়, শ্বশুরবাড়ির ক্ষেত্রে, আমাদের বাচ্চা দরকার ছিল কিংবা তোমরা বাচ্চা চেয়েছিলে, বাচ্চা হচ্ছিল না, বাচ্চা হয়েছে, নাও হোল রেসপন্সিবিলিটি ইয়োর্স, আমরা অতটা পারবো না। কিংবা আমরাও কি মা হইনি? আপনারা অবশ্যই মা হয়েছেন, আমি সবাইকে রেসপেক্ট করেই বলছি, কিন্তু এখনকার জেনারেশনে না প্রচন্ড প্রেশার নিতে হচ্ছে। আপনারাও মা হয়েছেন, সেই সময়তে অনেক হেল্পিং হ্যান্ডস ছিল, এখন তো নিউক্লিয়ার ফ্যামিলি, এই জয়েন্ট ফ্যামিলি এখন আমরা একদমই পাচ্ছি না। আমি যেদিন 3 দিন বয়সে আমার মেয়েকে নিয়ে আসি, আমার আয়া ছিল, আমার আয়ার কাছে আমার মেয়ে দীর্ঘ 7 বছর ধরে বড় হচ্ছে, কিন্তু আমার শাশুড়ি মা সাপোর্ট দিয়েছেন, কেননা ওর যখন 5 মাস বয়স আমি আমার মাকে হারাই। তো সুতরাং আমার তো কেউ ছিল না দেখার, এবং এখনো আমি জানি আমি আমার লোক না থাকলে আমি চাকরি করতে যেতে পারবো না। তো সেই কারণেই বলছি যে ফ্যামিলি আজকে সাপোর্ট দিয়েছে, আমার কাকি শাশুড়ি, আমার দেওররা কিংবা আমার জায়েরা আমাকে সাপোর্ট দিয়েছে, আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট দিয়েছে, আমার আয়ারা সাপোর্ট না দিলে আমি বেরোতে পারতাম না। সেই ক্ষেত্রে ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে। তখন বললে হবে না যে তোমার বাচ্চা পটি করেছে, তোমাকে সেই ন্যাপিটা কাচতে হবে, সেটা বললে হবে না। কারণ আদর করার সময় আপনারা নাতি নাতনিকে কাছে নেবেন, কিন্তু দায়িত্ব নেওয়ার সময় নেবেন না, সেই ব্যাপারগুলো হবে না। সবাইকে হাত এগিয়ে রাখতে হবে, আইদার আপনাকে খরচা করে আয়া রাখতে হবে, না হলে বাড়ির সবাইকে, কারণ সেই মাটাই সকালবেলা উঠে 5টার সময় উঠে স্নান টান করে পুজো করে রান্না বান্না করছে আপনাদের 4-5 জনের জন্য, তাকে বেবির জন্য আলাদা করে রান্না করতে হচ্ছে, তার যদি আবার আরেকটা বাচ্চা থাকে ফার্স্ট ইস্যু, তার জন্য আলাদা করে তাকে 7টার মধ্যে 8টার মধ্যে 9টার মধ্যে তাকে স্কুলে পাঠাতে হচ্ছে, আবার তার একটা পড়াশোনার চাপ নিতে হচ্ছে, ঠিক আছে। সুতরাং এই ব্যাপারগুলো প্রত্যেকটা বাড়িতে মাকে ফেস করতে হয়, এবং যারা ওয়ার্কিং মাদার তাদেরকে তো আরো বেশি করে ফেস করতে হয়। আরেকটা যেটা হয়, কিংবা আমি যদি দীর্ঘ 9 মাস ছুটিতে থাকি, 9 মাসের পরে সাডেনলি যখন আমি জয়েন করব, এতটা ইজি নয় যে আমার বাচ্চার থেকে অ্যাটাচমেন্টটাকে অনেকটাকে কমিয়ে আমাকে জয়েন করা। আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা চাকরি করার চেষ্টা করলে তাদের মধ্যে হাই কোয়ালিটি আছে চাকরি করার, কিন্তু তারা পারেনি, তাদের শ্বশুর শাশুড়িরা সাপোর্ট দেয়নি বলে তারা পারেনি, কিন্তু তাদের মধ্যে দারুণ কোয়ালিটি, দারুণ তারা ট্যালেন্টেড, কিন্তু তারা পারেনি করতে, আনফর্চুনেটলি তাদেরকে করতে দেওয়া হয়নি। কিন্তু এখন হঠাৎ করে বেরিয়ে সবকিছু করা হয়তো তাদের পক্ষে চাইলেও অসম্ভব।
আপনি যেহেতু এই প্রফেশনের সঙ্গে মানে আপনি মানে এতদিন ধরে মানে আছেন, আপনি আমাদেরকে একটা আপনার মানে একটা কিছু মানে শেয়ার করুন, এক্সপিরিয়েন্স কিছু একটা। তো আমি কিছু কিছু সম্প্রতি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, মানে যারা নতুন মা হয়েছেন, নবজাত মানে মা যারা হয়েছেন, মাতৃত্বের স্বাদ যারা পেয়েছেন, তাদেরকে বুঝছে না। মানে তোমার বাচ্চার কাজ তোমাকেই করতে হবে। আমি হয়তো আজকে আমার শরীরে দিচ্ছে না, আমার আজকে পিরিয়ডস এর পেন হচ্ছে, আমি উঠতে পারছি না, আমি জানি। সেই ক্ষেত্রে খুব চাপ হয়ে যায়। মানে কিছু কিছু অভিজ্ঞতা যেটা হয়েছে যে এমন পরিস্থিতি না হয় যে আমাকে স্যাক্রিফাইস করতে হবে। আমি বাচ্চা অবশ্যই নিন, কিন্তু আমি আবারও সাজেস্ট করব, আপনারা ইউ আর রেডি ফর টেক হোল রেসপন্সিবিলিটি। আমরা সবসময় আমার অভিজ্ঞতা যেটা বলে, মানে যতটা পারা যায় ফ্যামিলি সাপোর্ট, পজিটিভ থিঙ্কিং, মেন্টাল ওয়েলবিং, সুন্দর চিন্তা ধারণা, সুন্দর একটা জার্নির মধ্যে দিয়ে, প্রেগনেন্সি কিন্তু একটা প্রচন্ড সুন্দর জার্নি। আমরা কথায় বলি না, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। মা যদি ভালো থাকে, বাচ্চা আপনার হেলদি থাকতে বাধ্য। ওমেন্স ডে আমরা জানি 8 মার্চ। আপনি একটু কিছু নারীদের জন্য আপনি কিছু যদি মানে বলেন। নিজে একজন নারী, নিজে একজন মা, আর নতুন করে আমি আন্তর্জাতিক নারী দিবস নিয়ে নতুন করে আর কিছু বলতে চাই না। প্রত্যেক বছরই ইন্টারন্যাশনাল ওমেন্স ডে আসে, আন্তর্জাতিক নারী দিবসও আসে। নতুন করে নারীদেরকে আর আলাদা করে সেগ্রিগেট করার এখন দরকার নেই। আলাদা করে আর ওই নারী মানে খুব সুলভ আচরণ, নারী মানে খুব দুর্বল, ওই ব্যাপারটা না করে তাদেরকে সমান সম্মান দিন। অ্যাজ এ কালিগ তাদেরকে ট্রিট করুন, মানুষ হিসাবে ট্রিট করুন। আন্তর্জাতিক নারী দিবস আমরা পালন করছি, মানে মন থেকে আমরা ইন্টারন্যাশনাল হওয়াটা উচিত। মানে মনটা উন্মুক্ত রাখুন, মন পজিটিভ রাখুন। মানে মেয়ে ছেলে আমি আলাদা করে কিছু বুঝি না, সবাই সমান, যোগ্য সম্মান পেলে সব জেন্ডার অল আর সেম। আর এমন এখন হয়েছে, আমরা নিজেরাই দেখছি যে রাজ্যসভায় এলজিবিটি কিউ এসে গেছে, সুতরাং আর আর ডিফারেন্সিয়েশন করে লাভ নেই। তবু আমি উইশ করছি যে সব নারীরা ভালো থাকুন, নিজেদেরকে প্রমাণ করুন, নিজেদের জন্য একটু জায়গা খুঁজে বার করুন। এনি এনগেজমেন্ট, এখনকার দিনে এনগেজমেন্টের কোনো অভাব নেই, যদি সেই নারী চায়। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ভালো লাগলো, খুবই মানে ভালো লাগলো আপনার সঙ্গে আজকে মানে কথা বলে। আজকের মানে পডকাস্টটা এত অবধি। আমরা আবারও মানে নিশ্চয়ই আমরা মানে আসবো আবার একদিন মানে ম্যাডামকে নিয়ে। আজকের অনুষ্ঠান এই অবধি ম্যাডাম, নমস্কার, মানে শেষ করছি।